মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। নাসিরউদ্দিনের বন্ধুরা একদিন তাকে বলল, চলো আমরা আজ তোমার বাড়িতে খাবো। বেশ, এসো আমার সঙ্গে, বললেন নাসিরউদ্দিন। বাড়ির কাছে পৌঁছে সে বলল, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে, বললেন, চালাকি পেয়েছো? এত লোকের রান্না কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, যাও বলে এসো, ওসব হবে তবে না। নাসিরউদ্দিন মাথায় হাত দিয়ে বলল, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, ওতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো, ওরা এলে যা বলার আমিই বলবো। এদিকে নাসিরউদ্দিনের বন্ধুরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল, ও হে নাসিরউদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো আর ভেতর থেকে শোনা গেল গিন্নির গলা। ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক। কিন্তু আমরা তো ওকে ভেতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ। বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসিরউদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বলল, তোমরা তো সদর দরজার দিকে চেয়ে রয়েছো, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না? শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন তার বাড়ির বাইরে বাগানে কি যেন খুঁজছে। তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করলে, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা, বলল নাসিরউদ্দিন। তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পরে জিজ্ঞেস করলো, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা মনে পড়ছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, যেখানে খোঁজার সুবিধে সেখানেই তো খুঁজবো। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিনের পোষা পাঁঠাটার উপর পড়শিদের ভারী লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না। শেষটা একদিন তারা নাসিরউদ্দিনকে বলল, মোল্লা সাহেব, বড় দুঃসংবাদ, কাল নাকি প্রলয় হবে, এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে পাঁঠাটাকেও ধ্বংস করা হোক, বলল নাসিরউদ্দিন। সন্ধ্যাবেলা পড়শিরা দল বলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরউদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামাও উধাও। প্রলয় যদি হবে, বলল নাসিরউদ্দিন, তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই? তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বলল, আজ কাবাব খাও, বেশ ভালো করে রাঁধো দেখি। গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললো। কর্তাকে তো আর সে কথা বলা যায় না, বলল, বিড়ালে খেয়ে ফেলেছে। 1 সের মাংস সবটা খেয়ে ফেললো? হ্যাঁ, সবটা। বেড়ালটা কাছেই ছিল। নাসিরউদ্দিন সেটাকে দাঁড়ি পাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক 1 সের। এটাই যদি সেই বেড়াল হয়, তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায়? শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিনের যখন বয়স খুব কম, তখন একদিন তার বাপ তাকে ডেকে বললেন, ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস। কেন বাবা? অভ্যেসটা ভালো। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা 1 থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়েই আমি হেঁটেছিলুম, তখন তো কোনো মোহরের থলে ছিল না। তাহলে ভোরে উঠে কি লাভ বাবা?
যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয়ই তোমার থেকেও বেশি ভরে উঠেছিল। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরউদ্দিনের সামনে পড়ে রাজামশাই ক্ষেপে উঠলেন। লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরউদ্দিনকে ডেকে পাঠালেন। খসুর হয়ে গেছে নাসিরউদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরউদ্দিন 3 হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না? শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো তার কি হয়েছে। লোকটা বলল, আমার জীবন বিস্ময় হয়ে গেছে মোল্লা সাহেব। হাতে কিছু পয়সা ছিল, তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি, যদি কোনো সুখের সন্ধান পাই। লোকটির পাশে তার বোঁচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল। তার কথা শেষ হওয়া মাত্র নাসিরউদ্দিন সেই বোঁচকাটা নিয়ে বেদম বেগে দিল চম্পট। লোকটাও হাঁ হাঁ করে তার পিছু নিয়েছে, কিন্তু নাসিরউদ্দিনকে ধরে কার সাধ্য। দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া। এইভাবে লোকটিকে মিনিট খানেক ধোকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোঁচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির। তাকে এখন আগের চেয়েও 10 গুণ বেশি বাজার দেখাচ্ছে, কিন্তু রাস্তায় তার বোঁচকাটা পড়ে থাকতে দেখেই সে মহা ফুর্তিতে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। গাছের আড়াল থেকে নাসিরউদ্দিন বলল, দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায়। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। তর্কবাগীশ মশাই নাসিরউদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন। মহাবিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন, মূর্খ। নাসিরউদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে 1 হাত জিভ কেটে এক দৌড়ে তর্কবাগীশ মশাইয়ের বাড়িতে গিয়ে তাকে বলল, ঘাট হয়েছে পণ্ডিত মশাই, আমি বেমালুম ভুলে গেছলুম আপনি আসবেন। শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। গায়ের লোকে একদিন ঠিক করলো নাসিরউদ্দিনকে নিয়ে একটু মশকরা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বলল, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের তত্ত্বকথা শোনান না। নাসিরউদ্দিন এক কথায় রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরউদ্দিন উপস্থিত সবাইকে সালাম জানিয়ে বলল, ভাই সকল, বলো তো দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি। সবাই বলে উঠল, আগে সে তো আমরা জানি না। মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো? যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে? এই বলে নাসিরউদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো। গায়ের লোক নাছোড়বান্দা তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির। আগে আসছে শুক্রবার, আপনাকে আরেকটিবার আসতেই হবে মসজিদে। নাসিরউদ্দিন গেল আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলো। এবার সব লোকে একসঙ্গে বলে উঠলো, আগে হ্যাঁ জানি। সবাই জেনে ফেলেছ, তাহলে তো আর আমার কিছু বলারই নেই। এই বলে নাসিরউদ্দিন আবার বাড়ি ফিরে গেল। গায়ের লোক তবুও ছাড়ে না। পরের শুক্রবার নাসিরউদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তাদের সেই বাঁধা প্রশ্ন করলো। এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক, তাই অর্ধেক লোক বলল জানি, বাকি অর্ধেক বলল জানি না। বেশ, তাহলে যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। এই বলে নাসিরউদ্দিন আবার ঘরমুখো হলো।
শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন বাড়ির ছাদে কাজ করছে, এমন সময় এক ভিখিরি রাস্তা থেকে হাঁক দিল, মোল্লা সাহেব একবার কি নিচে আসবেন? নাসিরউদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো। ভিখিরি বলল, দুটি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব? তুমি এই কথাটা বলার জন্য আমার ছাদ থেকে নামালে? ভিখিরি কাঁচুমাচু হয়ে বলল, মাফ করবেন মোল্লা সাহেব, গলা ছেড়ে ভিক্ষে চাইতে শরম লাগে। তুমি ছাদে এসো আমার সঙ্গে। ভিখিরি 3 তলা সিঁড়ি ভেঙে ছাদে ওঠার পর নাসিরউদ্দিন বলল, তুমি এসো হে, ভিক্ষে টিক্ষে হবে না। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই, কিন্তু তার গাঁয়ে এমন লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম। তাদেরই একজন নাসিরউদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালো। লেখা শেষ হলে পর সে বলল, মোল্লা সাহেব কি লিখলেন একবারটি পড়ে দেন, যদি কিছু বাজটাত গিয়ে থাকে। নাসিরউদ্দিন প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠেকে গিয়ে বলল, পরের কথাটা বাক্স না গরম না ছাগল, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সে কি মোল্লা সাহেব, হ্যাঁ আপনার লেখা চিঠি আপনি পড়তে পারেন না তো অপরে পড়বে কি করে? সেটা আমি কি জানি, বলল নাসিরউদ্দিন। আমায় লিখতে বললে আমি লিখলাম, পড়াটাও কি আমার কাজ নাকি? লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল, তা ঠিকই বললেন বটে, আর এ চিঠি তো আপনাকে লেখা নয়, কাজেই আপনি পড়তে না পারলে আর ক্ষতি কি? হক কথা। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবল, আমার মতো জ্ঞান পিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য, এর সঙ্গে আলাপ না করলেই নয়। তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন তিনি একজন যোগী, ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম। নাসিরউদ্দিন বললে, ঈশ্বরের সৃষ্টি একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল। এ কথা শুনে যোগী আহ্লাদে আটখানা হয়ে বললেন, আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি। একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে? নাসিরউদ্দিন যোগীর সঙ্গে তার কাছে থেকে যোগের নানান কসরত শিক্ষা করল। শেষে একদিন যোগী বললেন, আর ধৈর্য রাখা সম্ভব নয়, অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান। একান্তই শুনবেন? হে গুরু, শোনার জন্য যে আমি উদ্গ্রীব হয়ে আছি। তবে শুনুন, একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থায় আমার বড়শিতে একটি মাছ ওঠে, আমি সেটা ভেজে খাই। শুনলেন মোল্লা নাসিরউদ্দিন শুধুমাত্র মির্চিতে।